প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ ও নিরাপদ রয়েছো। ফিরে আসলাম নতুন একটি আলোচনা নিয়ে। আজকের আলোচনা উপস্থাপনায় আমি মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ অর্থনীতি প্রথম পত্র এর প্রথম অধ্যায়ের উপর 5 নম্বর ভিডিও লেকচারে রয়েছি। আজ আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে এই মুহূর্তে তোমরা একটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেখতে পাচ্ছ। আমরা জানি একটি সৃজনশীল প্রশ্নের 4টি প্রশ্ন দেওয়া থাকে। এর মধ্যে সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অনুধাবনমূলক, তৃতীয় প্রশ্নটি হচ্ছে প্রয়োগ, চতুর্থ প্রশ্নটি হচ্ছে উচ্চতর দক্ষতার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু উদ্দীপকটি পড়ব এবং উদ্দীপক পড়া শেষে 4টি প্রশ্নের উত্তর সমাধান করার চেষ্টা করব। উদ্দীপকটিতে বলা হয়েছে, এ, বি ও সি 3টি দেশ। এ দেশের সকল কিছু ব্যক্তি মালিকানায় উৎপাদন ও বিক্রি করা হয়, ফলে দ্রব্যাদির দাম বেশি। এই দেশে ক্রমেই ধনী মানুষের সংখ্যা বাড়ছে। সি দেশটি আবার একেবারেই বিপরীত। অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজ সমস্ত কিছুই সরকারের নিয়ন্ত্রণে উৎপাদন ও বিক্রয় করা হয়। ফলে দেখা যায় একটি সুচ কিনতে গেলেও লাইন ধরে কিনতে হয়। তবে বিদেশে সরকারি ও ব্যক্তিগত উভয় খাতেই দ্রব্য সামগ্রী উৎপাদিত ও বিক্রয় করা হয়। এই দেশে ব্যক্তিগত উৎপাদনকারীরা কোনো দ্রব্যের দাম বাড়ালে ভোক্তারা দ্রব্যটি সরকারি খাত থেকে কেনে। উদ্দীপকটির আলোকে এখানে 4টি প্রশ্ন আমাদের সামনে স্ক্রিনে এসেছে। ক নাম্বার, অভাব কি? খ, নির্বাচন সমস্যা কি কারণে সৃষ্টি হয়? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ক এবং খ এই প্রশ্ন দুইটি আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। গ এবং ঘ প্রশ্নটির উত্তর করার জন্য আমাদেরকে উদ্দীপকের সাহায্য নিতে হবে। গ নং প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কি? অর্থাৎ উদ্দীপকে যে 3টি দেশের কথা বলা হয়েছে এবং তাদের 3টি দেশ সম্পর্কে বেশ কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে। এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে 3টি দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান তা নিয়ে গ নং প্রশ্নে উত্তর করতে হবে। ঘ প্রশ্নে দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় উত্তম, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। চলো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। প্রথমেই, অভাব কি? মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এ ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকেই অভাব বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি আমাদেরকে এখানে খেয়াল করতে হবে, ক্রয় ক্ষমতার সাপেক্ষে, অর্থাৎ কোন একটি দ্রব্য তখনই আমাদের কাছে অভাব হিসেবে সাব্যস্ত হবে যদি ওই দ্রব্যটির ক্রয় ক্ষমতা আমার থেকে থাকে। এখন আমরা দেখব নির্বাচন সমস্যা কী কারণে সৃষ্টি হয়। আমরা এই অধ্যায়টি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও লেকচার এবং জুম ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেখানে তোমরা দেখেছ মৌলিক অর্থনৈতিক সমস্যার সূত্রপাত ঘটে সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন থেকে। তার উপর ভিত্তি করেই এখানে প্রশ্নটি করা হয়েছে। আমরা আসো দেখি উত্তরটি কী হয়। অসীম অভাবের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ অভাবটি সর্বপ্রথম পূরণ করতে হবে তা নির্ধারণ করাই হচ্ছে নির্বাচন সমস্যা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের সামনে বলার চেষ্টা করা হয়েছে, যেহেতু মানুষের অভাব অসীম এবং সকল অভাব সীমিত সম্পদের দ্বারা একসাথে পূরণ করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা আমাদের
গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় অভাবগুলো প্রথমে পূরণ করার চেষ্টা করি, আর যখন এই অভাবগুলোকে আমরা পর্যায়ক্রমে পূরণ করার চেষ্টা করি, সেক্ষেত্রেই কিন্তু নির্বাচন সমস্যাটি আমাদের সামনে উপনীত হবে। পৃথিবীতে সম্পদ সীমিত, কিন্তু মানুষের অভাব অসীম। এজন্য মানুষ তুলনামূলক প্রয়োজনীয় অভাব পূরণ করতে গিয়ে নির্বাচন সমস্যার সম্মুখীন হয়। মূলত মানুষের অসীম অভাবের কারণেই নির্বাচন সমস্যাটি সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব আমাদের উদ্দীপকের তৃতীয় প্রশ্ন। তিনটি দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উদ্দীপক দেশ তিনটির মধ্যে এ দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, বি দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং সি দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকে ক দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আমরা দেখতে পাই সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ নেই ও বাজার অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এই বৈশিষ্ট্যগুলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাদৃশ্যরূপ বা অনুরূপ। তাই এ দেশের অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হিসেবে ধরা হয়েছে। অনুরূপভাবে বি দেশে মিশ্র অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে ভূমিকা পালন করে এবং বাজার সক্রিয় দাম ব্যবস্থায় পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এই বৈশিষ্ট্য দুটির সাথে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে, যার কারণে আমরা বি দেশের অর্থব্যবস্থায় মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান ধরে নিচ্ছি। সি দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই, সকল কিছুই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এজন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি এ দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, বি দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং সি দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম। বক্তব্যটির সাথে আমি সহমত ব্যক্ত করছি। বক্তব্যটি সম্পূর্ণ যথার্থ। আমরা জানি ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করেই গড়ে ওঠে মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থায় সামাজিক দ্রব্যের ব্যয় অধিক হয়ে থাকে, যার যোগান শুধুমাত্র সরকারের পক্ষে দেয়া সম্ভব নয়। ফলে জনগুরুত্বপূর্ণ খাত যেমন সড়ক নির্মাণ, রেলপথ, হাসপাতাল, সমুদ্র বন্দর ইত্যাদি নির্মাণে সাধারণত ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগেরও প্রয়োজন হয়। এছাড়া মিশ্র অর্থব্যবস্থায় সরকার অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এক্ষেত্রে কাজের বিনিময়ে খাদ্য, বেকার ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী ও শিশু সুরক্ষা তহবিল, পেনশন প্রভৃতি প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সুতরাং বলা যায় যে দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু খেয়াল করে দেখি, ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যে ভালো গুণগুলো রয়েছে, যেমন স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা, উৎপাদনের স্বাধীনতা, এই সকল ভালো গুণগুলো একত্রিত হয়ে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গঠিত হয়, যা একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা
অবশ্যই বলতে পারি যে একটি দেশের জনগণের সার্বিক কল্যাণ এবং উন্নতির জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে এই মুহূর্তে তোমরা আজকের 2 নং সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ। এই প্রশ্নটিতে একটি ছক দেয়া রয়েছে। প্রশ্নটিতে বলা হচ্ছে, মিস্টার রহিম একজন যুক্তিবাদী কৃষক। তার 10 একর জমির ধান ও পাট উৎপাদন নিম্নরূপ। শিক্ষার্থীরা, ছকটি আমরা একটু ভালোভাবে বুঝে নেব। ছকটিতে 3টি কলাম রয়েছে। প্রথম কলামটিতে জমির পরিমাণ, দ্বিতীয় কলামটিতে ধানের উৎপাদন যা মেট্রিক টনে দেখানো হয়েছে, তৃতীয় কলামটিতে পাটের উৎপাদন যা মেট্রিক টনে দেখানো হয়েছে। যেহেতু জমির পরিমাণ 10 একর স্থির রয়েছে, এজন্য প্রত্যেকটি রোতেই 10 একর লেখা হয়েছে। ধানের উৎপাদন এবং পাটের উৎপাদনের এখানে একটি কম্বিনেশন দেখানো হয়েছে। 10 একর জমিতে আমি যদি 30 মেট্রিক টন ধান উৎপাদন করি, সেক্ষেত্রে পাটের উৎপাদন হবে 0। আমি যদি 25 মেট্রিক টন ধান উৎপাদন করি, সেক্ষেত্রে পাটের উৎপাদন হবে 15। অনুরূপভাবে যদি 20 মেট্রিক টন ধান উৎপাদন করা হয়, পাটের উৎপাদন 25। 10 মেট্রিক টন ধান উৎপাদনের জন্য পাটের উৎপাদন 20 এবং 0 মেট্রিক টন ধান উৎপাদনের জন্য পাটের উৎপাদন 32। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকের আলোকে এখানে একটি সৃজনশীল প্রশ্নের 4টি প্রশ্ন উপস্থাপন করা হলো। ক নং প্রশ্ন, মিশ্র অর্থব্যবস্থা কি? খ নং প্রশ্ন, সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? পূর্বের ন্যায় এখনও বলছি, ক এবং খ এই প্রশ্ন দুটি জ্ঞান এবং অনুধাবনমূলক। আমরা সরাসরি এই প্রশ্ন দুটির উত্তর সৃজনশীলের উদ্দীপকে পাব না। উদ্দীপকের সাথে আমাদের গ এবং ঘ এই 2টি প্রশ্নের মিল থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, গ নং প্রশ্নে বলা হচ্ছে, মিস্টার রহিমের ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখাটি উদ্দীপকের ভিত্তিতে অঙ্কন করো। এবং ঘ নং প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকে মিস্টার রহিম 10 মেট্রিক টন ধানে 15 মেট্রিক টন পাট উৎপাদন করবে না কেন? তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। মিশ্র অর্থব্যবস্থা কি? যে অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে এবং ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিহার করে গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগেই আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর করার সময় বলেছি যে জনগণের সার্বিক কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে পুনরায় সংজ্ঞাটির মাধ্যমে সেই কথাটি আবার ব্যক্ত করা হলো। সংজ্ঞাটি আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলা হচ্ছে, ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের দুর্বলতা আমরা পরিহার করব এবং গুণগুলো গ্রহণ করব। যে বৈশিষ্ট্যগুলো মানব কল্যাণের জন্য নয়, সেই বৈশিষ্ট্যগুলো আমরা গ্রহণ করব না। যে বৈশিষ্ট্যগুলো মানব কল্যাণের জন্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন, সে বৈশিষ্ট্যগুলো আমরা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন, এই প্রশ্নটির উত্তর যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সে জায়গাতে আবার ফিরে যেতে হচ্ছে। যেহেতু পৃথিবীতে সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়েই আমাদেরকে আমাদের অসীম অভাব পূরণ করতে হয়। এজন্য মানুষকে নির্বাচন সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই নির্বাচন সমস্যার যখন আমরা সম্মুখীন হই, সেই সুযোগ নিয়েই
সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুযোগ ব্যয়ের সংজ্ঞাটি যদি বলতে চাই, সেক্ষেত্রে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হলো সুযোগ ব্যয়। অর্থাৎ একটি কাজের জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয়, সেই হারানোর পরিমাণই হলো সুযোগ ব্যয়। একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা বিষয়টি উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো, যদি আমাদের উদ্দীপকে যে 10 একর জমির কথা বলা হয়েছে, এই 10 একর জমিতে যদি আমি শুধু ধান উৎপাদন করি, সেক্ষেত্রে পাট উৎপাদনের সুযোগ থেকে আমি বঞ্চিত হব। অর্থাৎ এই 10 একর জমিতে আমি যদি 30 মেট্রিক টন ধান উৎপাদন করি, সেক্ষেত্রে আমার পাটের উৎপাদন হবে 0, অর্থাৎ আমি পাটের কোনো উৎপাদন করব না। যদি আমি ধান উৎপাদন না করে পাট উৎপাদন করতাম, সেক্ষেত্রে আমি সর্বোচ্চ 32 মেট্রিক টন পাট উৎপাদন করতে পারবো। তাই এখানে এই 32 মেট্রিক টন পাট আমি যে উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছি, এটাই হচ্ছে 30 মেট্রিক টন ধান উৎপাদনের সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সুযোগ ব্যয়ের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের গ নং প্রশ্নটি ছিল মিস্টার রহিমের ধান ও পাট উৎপাদনের উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রটি দেখতে পাচ্ছ। উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করতে হয় এই বিষয়ে পূর্ববর্তী ভিডিও ক্লাসগুলো এবং জুম ক্লাসেও বিস্তারিতভাবে দেখানো হয়েছে। আমি আশা করব তোমরা চিত্রটি অঙ্কন করতে পারবে। এখানে মিস্টার রহিমের ধান ও পাট উৎপাদনের সম্ভাবনা রেখাটি আমরা কিভাবে অঙ্কন করা হয়েছে এবং বর্ণনাটি কিভাবে আমরা পরীক্ষার সময় লিখব, সেভাবে উপস্থাপন করেছি। চিত্রে ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে পাট নির্দেশ করা হয়েছে। সূচিতে দেখা যায় 30 মেট্রিক টন ধান ও 0 মেট্রিক টন পাট উৎপাদন যখন করা হয়, তার জন্য প্রাপ্ত বিন্দু হচ্ছে এ। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, যখন আমরা পাট উৎপাদন করব না, আমাদের সম্পূর্ণ 10 একর জমিতে শুধু আমরা ধানের উৎপাদন করব, ঠিক ওই মুহূর্তে আমাদের ধানের উৎপাদন হবে 30 মেট্রিক টন, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। যেহেতু ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে পাট দেখানো হয়েছে, যেহেতু পাটের কোনো উৎপাদন নেই, সেজন্য আমরা 0 থেকে ডানের দিকে 30 বরাবর গিয়ে একটি বিন্দু স্থাপন করব। অনুরূপভাবে আমরা যখন ধানের উৎপাদন 25, 20, 10 ও 0 মেট্রিক টন, তখন পাটের উৎপাদন যথাক্রমে 15, 25, 30 ও 0 মেট্রিক টন, এবং এই যে স্থানাঙ্কর মানগুলো রয়েছে, এই মানগুলো থেকে প্রাপ্ত বিন্দু যথাক্রমে বি, সি, ডি এবং ই। এই বিন্দুগুলো এ, বি, সি, ডি, ই যদি আমরা যোগ করে দেই, তবে যে রেখাটি পাওয়া যাবে, এই রেখাটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী যে প্রশ্নটি ছিল, আমাদের প্রশ্নে বলা হয়েছিল
ধানের উৎপাদন 10 মেট্রিক টন থাকা অবস্থায় আমরা পাটের উৎপাদন 30 মেট্রিক টন করব কি না? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি ভালোভাবে বোঝার জন্য পুনরায় আমরা যখন আনসার লিখব চিত্রটি এঁকে নিব। চিত্রটি আঁকার পর আমরা একটি বিন্দু এফ স্থাপন করব, যার স্থানাঙ্ক হবে x = 10 এবং y = 15 মেট্রিক টন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এফ বিন্দুটি আমাদের এই যে উৎপাদন সম্ভাবনা রেখা রয়েছে তার অভ্যন্তরে অবস্থিত। অর্থাৎ আমি যদি আমার সম্পূর্ণ 10 একর জমি ধান উৎপাদনের জন্য ব্যবহার করি, আমি সর্বোচ্চ 30 মেট্রিক টন ধান উৎপাদন করতে পারি। অথবা আমি যদি পাট উৎপাদন করি সেক্ষেত্রে সর্বোচ্চ 32 মেট্রিক টন পাট উৎপাদন করতে পারি। আমাকে যেহেতু বলা হচ্ছে ধানের উৎপাদন যখন 10 মেট্রিক টন, ঠিক এই অবস্থায় তোমরা একটু চিত্রে খেয়াল করে দেখো, 10 বরাবর লম্ব অক্ষে সোজা উপরের দিকে ডি বিন্দু, অর্থাৎ আমরা 10 মেট্রিক টন ধান উৎপাদনরত অবস্থায় 30 মেট্রিক টন পাট উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রে যদি আমরা 15 মেট্রিক টন পাট উৎপাদন করি তবে আমার কাঙ্ক্ষিত উৎপাদন থেকে আমরা অনেকটাই পিছিয়ে থাকব। অর্থাৎ এখানে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হচ্ছে না। আমরা আমাদের সম্পদকে অদক্ষভাবে ব্যবহার করছি। মিস্টার রহিমের কাছে যে সম্পদ আছে তা যদি সে সুষ্ঠুভাবে ব্যবহার করে তবে সে 10 মেট্রিক টন ধানের পরিবর্তে 30 মেট্রিক টন পাট উৎপাদন করতে সক্ষম। যেহেতু মিস্টার রহিম একজন যুক্তিবাদী কৃষক, অবশ্যই সে তার সম্পদের অপচয় করবে না। তাই অবশ্যই সে 10 মেট্রিক টন ধানের পরিবর্তে ধানের সাথে 15 মেট্রিক টন পাট কখনোই উৎপাদন করবে না, যেহেতু তার 10 মেট্রিক টন ধান উৎপাদনের সাথে 30 মেট্রিক টন পাট উৎপাদন করার সক্ষমতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রশ্নটি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের সর্বমোট আলোচনা শেষে বিদায় নেওয়ার পূর্বে তোমাদের যে প্রশ্ন দুটি আজকে ক্লাসে আলোচনা করা হলো, এই প্রশ্ন দুটি তোমরা অ্যাসাইনমেন্ট আকারে সম্পাদন করে তোমাদের যার যার গ্রুপে জমা দিয়ে দিবে।